দেখো, আজকে আমরা আলোচনা করব কার্বনিল যৌগের বিজারণ বিক্রিয়া। তা আমরা এই বিজারণ প্রক্রিয়া ঘটানোর জন্য যে বিজারক পদার্থগুলো ব্যবহার করি সেগুলো নিকেল হাইড্রোজেন হতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতে পারে, সোডিয়াম বোরোহাইড্রাইড হতে পারে। এগুলো হচ্ছে সাধারণ বিজারক পদার্থ, যেগুলো বিভিন্ন ফাংশনাল গ্রুপের উপরেই বিজারণ ধর্ম প্রদর্শন করে। কার্বনিল যৌগের ক্ষেত্রেও এরা বিজারক হিসেবে কাজ করবে। এছাড়াও বিজারণের আরও বেশ কিছু নির্দিষ্ট বিকারক আছে, যেগুলো আমরা পরে আলোচনা করছি। সেগুলো শুধুমাত্র কার্বনিল যৌগের উপরে কাজ করে। তা যাই হোক, এই নিকেল হাইড্রোজেন আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা প্ল্যাটিনাম হাইড্রোজেন হতে পারে, এগুলো মাথায় রাখবে তীব্র বিজারক। আর সোডিয়াম বোরোহাইড্রাইড এটা হচ্ছে দুর্বল বিজারক পদার্থ। দেখো, যে কোনো কার্বনিল যৌগ যেমন এটা আমি একটা অ্যালডিহাইড যৌগ নিয়েছি, এটাকে যদি তুমি নিকেল হাইড্রোজেন দাও বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, তাহলে দেখা যাবে কি এই CHO গ্রুপটা বিজারিত হয়ে গিয়ে CH2OH এ রূপান্তরিত হবে। তাহলে তৈরি হবে CH3CH2CH2OH। অথবা তুমি যদি এর মধ্যে NaBH4 দাও, সোডিয়াম বোরোহাইড্রাইড, তাহলেও তৈরি হবে কি CH3CH2CH2OH। তাহলে এগুলো হচ্ছে সব 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। অনুরূপভাবে যদি আমরা কিটোন যৌগ নিই, CH3COCH3, এটাকে যদি আমরা নিকেল হাইড্রোজেন সহযোগে বিজারণ করি, তাহলে তৈরি হবে CH3OH সেটা তোমার নিকেল হাইড্রোজেন দিলেও হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেও হবে, বা NaBH4 দিলেও হবে। তাহলে এখানে এই যে অ্যালকোহলটা তৈরি হচ্ছে, এটা মাথায় রাখবে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যাবে আমরা যদি অ্যালডিহাইডের বিজারণ করি, আর সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাবে যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের বিজারণ ঘটাই। এবার দেখো, এই তীব্র বিজারক পদার্থগুলো আর মৃদু বিজারক পদার্থের বিজারণের যে কার্যকারিতা, সেটা কোথায় পার্থক্য হবে। যেমন ধরো, আমি নিলাম CH2CH, তাহলে এখানে দেখো দুরকম বিষয় আছে, একটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আছে, একটা ডাবল বন্ড আছে। তা যদি তুমি তীব্র বিজারক পদার্থ নাও, নিকেল হাইড্রোজেন বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে দেখবে এই ডবল বন্ডটাও বিজারিত হবে এবং CHO গ্রুপটাও বিজারিত হবে। তাহলে ডবল বন্ড যদি বিজারিত হয়, তাহলে তৈরি হবে কি CH3CH2CH2OH, অর্থাৎ ডবল বন্ডটাও বিজারিত হয়েছে, আবার সঙ্গে সঙ্গে CHO মূলকটাও বিজারিত হলো। কিন্তু এখানে যদি আমরা
NaBH4 সোডিয়াম বোরোহাইড্রেট নিই, তাহলে সোডিয়াম বোরোহাইড্রেট দুর্বল বিজারক এটা এবং স্পেসিফিক, যে শুধুমাত্র কার্বনের সঙ্গেই বিক্রিয়া করে, অন্য কোনো গ্রুপ থাকলে তাকে বিজারণ করতে পারে না। তাহলে এখানে আমরা দেখব দ্বিবন্ধন তার থেকে যাবে, আর CH গ্রুপটা CH2OH এ পরিণত হবে। তাহলে তৈরি হচ্ছে CH2 ডবল বন্ড CH2OH। তাহলে এরকম আমরা বিজারণ ক্রিয়া দেখতে পাচ্ছি তোমার তীব্র বিজারক এবং মৃদু বিজারকের ক্ষেত্রে। তীব্র বিজারকের ক্ষেত্রে আমরা শুধু ফাংশনাল গ্রুপটা নয়, তার সঙ্গে অন্যান্য কোথাও যদি বিজারণ ঘটার সম্ভাবনা থাকে তাহলে সবই বিজারিত হয়ে যাবে। কিন্তু NaBH4 হচ্ছে একেবারে স্পেসিফিক, এটা শুধুমাত্র কার্বনকেই বিজারণ করতে পারে। এছাড়া দেখো আরও যে বিজারণ বিক্রিয়াগুলো আছে তার মধ্যে হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কার্বনিল যৌগের ক্ষেত্রে হয়, অ্যালডিহাইড কিটোন উভয়ের ক্ষেত্রে করা যায়। ধরো তুমি একটা যৌগ নিলে CH3 CH2 C ডবল বন্ড OH, তাহলে এখানে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl যোগ করে দিই, তাহলে এই যে CO গ্রুপটা দেখছো, CO গ্রুপটা CH2 গ্রুপে কনভার্ট হয়ে যায়। তাহলে তৈরি হবে কি CH3 CH2 CH3, প্রোপেন হয়ে গেল, প্রোপানল থেকে প্রোপেন পাওয়া যাচ্ছে। বা তুমি যদি কিটোন নাও তাহলেও জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl এটা দিলে তৈরি হবে CH3 CH2 CH3, এখানেও প্রোপেন যৌগ তৈরি হচ্ছে। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আবার ধরো আমি অ্যারোমেটিক অ্যালডিহাইড হিসাবে বেঞ্জালডিহাইড নিলাম, তাহলে ক্লিমেনসন যদি করি জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, তাহলে CHO গ্রুপটা তৈরি হয়ে যাবে কিসে CH3 টলুইন তৈরি হয়ে গেল। তাহলে বেঞ্জালডিহাইড থেকে পাবো টলুইন। আবার বেঞ্জিন বলা হয়, তার সঙ্গে CH3, তাহলে এটাকে আমরা বলি অ্যাসিটোফেনন। এটাকে যদি আমরা ক্লিমেনসন বিজারণ করি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, তাহলে আমরা দেখব কি এটা পরিণত হবে CH2 CH3, অর্থাৎ ইথাইল বেঞ্জিনে পরিণত হচ্ছে। তাহলে ক্লিমেনসন বিজারণ করলেই মাথায় রাখবে CO গ্রুপটা CH2 গ্রুপে রূপান্তরিত হয়। এছাড়া দেখো আমরা আর একটা বিক্রিয়া পড়ব, সেটা হচ্ছে উলফ কিসনার বিজারণ বিক্রিয়া, উলফ কিসনার রিডাকশন রিঅ্যাকশন। তা উলফ কিসনার রিডাকশন রিঅ্যাকশনে প্রথম ধাপে তোমার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হয়। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া এরকম NH2 NH2, তাহলে বিক্রিয়ায় তৈরি হবে CH3 CH ডবল বন্ড N NH2, যেটাকে আমরা KOH বা C2H5ONA যদি দিয়ে দিই তাহলে তৈরি হয়ে যাবে CH3 CH3, তাহলে এটাতেও অ্যালকেন তৈরি হচ্ছে। অনুরূপভাবে তুমি যদি কিটোন যৌগ নাও অ্যাসিটোন, তার সঙ্গে হাইড্রোজেন, তাহলে তৈরি হবে কি CH3C ডবল বন্ড N NH2 CH3, তার সঙ্গে KOH বা C2H5
ও এন এ, তাহলে এখানেও তৈরি হবে CH3CH2 CH3 প্রোপেন। তাহলে এখানেও দেখো আমাদের তৈরি হচ্ছে কি একটা অ্যালকেন যৌগ। তাহলে এটা যেমন অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে প্রযোজ্য, অনুরূপভাবে এটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তুমি বেঞ্জালডিহাইড বা অ্যাসিটোফেনন নিলেও তোমার যথাক্রমে ঠিক আগেরটার মতনই তৈরি হবে টলুইন এবং ইথাইল বেঞ্জিন। নেক্সট দেখো আমরা আলোচনা করব লাল ফসফরাস ও গাঢ় HCl দ্বারা বিজারণ। লাল ফসফরাস এবং গাঢ় HCl, মাথায় রাখবে অ্যালডিহাইড যৌগ হোক বা কিটোন যৌগ, যদি আমরা লাল ফসফরাস তার সঙ্গে গাঢ় HCl আর 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই যদি করা হয়, HCl না HI করব, HI রেড ফসফরাস HI, এটার বিক্রিয়া করলে এখানেও অনুরূপভাবে অ্যালকেন গঠন হবে CH3CH3। আবার দেখো আমি যদি CH3COCH3 অ্যাসিটন নিই, তার সঙ্গে রেড ফসফরাস আর গাঢ় HI দিয়ে দিই 150 ডিগ্রিতে, তাহলে এখানেও তৈরি হবে CH3CH2CH3, অর্থাৎ প্রপেন যৌগ এখানে তৈরি হচ্ছে। তাহলে এখানে তৈরি হচ্ছে ইথেন আর এখানে পাওয়া যাচ্ছে প্রপেন। নেক্সট দেখো আমরা একটা বিক্রিয়া পড়ব, সেটা হচ্ছে পিনাকল গঠন। পিনাকল গঠন, এখানে তোমার 2 অণু অ্যাসিটন নিতে হবে। এটা শুধুমাত্র অ্যাসিটনের বিক্রিয়া, মানে কিটনের বিক্রিয়া। দু অণু অ্যাসিটন নিতে হবে, এটার মধ্যে আমাকে যোগ করতে হবে MgHg আর বেঞ্জিন দ্রাবক, তাহলে তৈরি হবে CH3CCH3 CH3CH3 OMG, এরকম একটা কমপ্লেক্স ফর্মেশন হয়, যেটাকে জল দিলে বিয়োজিত হয়। জল দিয়ে আদ্র বিশ্লেষণ করতে হবে, একটু অ্যাসিড মিডিয়াম দিয়ে দিবে, অ্যাসিড মিডিয়াম দিয়ে দিলাম, তাহলে তৈরি হয়ে যাবে CH3CCH3 বন্ড CH3CH3 OH। তাহলে এই যৌগটাকে আমরা বলছি কি পিনাকল। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আইডেন্টিফিকেশনে তোমাদের খুব বেশি আসে। তাহলে তোমাকে তো 2 অণু এরকমভাবে অ্যাসিটন দেবে না, শুধু পরীক্ষায় দেবে কি অ্যাসিটন CH3COCH3, তীর চিহ্ন দিয়ে দিল, তীর চিহ্নের মাথায় দিয়ে দেবে MgHg, দিয়ে প্রোডাক্টের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন, H3O+ আর প্রোডাক্টের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই জায়গাগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। আমি যদি অ্যাসিটালডেট যৌগ নিই, তার সঙ্গে
ক্লোরিনের বিক্রিয়া ঘটালে তৈরি হবে CCl3CHO। CCl3CHO এটাকে আমরা বলি ক্লোরাল। তাহলে অ্যাসিটালটির সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তোমার তৈরি হচ্ছে ক্লোরাল কম্পাউন্ড। একটাই রিয়াকশন আমরা বললাম, মাথায় রেখো। এবার দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। মাথায় রাখবে যে সমস্ত কার্বনিল যৌগগুলোর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, সেই সমস্ত যৌগগুলোকে যদি আমরা ক্ষারীয় দ্রবণ, যেমন ধরো NaOH হতে পারে, Na2CO3 হতে পারে, BaOH হতে পারে, এই সমস্ত দ্রবণের উপস্থিতি যদি বিক্রিয়া ঘটায়, তাহলে এদের দু অণু পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে দেখা যায় প্যারা হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা প্যারা হাইড্রক্সি কিটোন উৎপন্ন করে। তখন এই প্যারা বলছি সরি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড এবং বিটা হাইড্রক্সি কিটোন যৌগ উৎপন্ন করে। তখন এই রকম বিক্রিয়াকে আমরা বলবো অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। তবে অনেক সংজ্ঞা টঙ্গা বললাম, বোঝা যাচ্ছে না, উদাহরণ লিখি তাহলেই বুঝতে পেরে যাবে, তারপরে সংজ্ঞায় আসছে। যেমন আমরা লিখছি CH3CHO, তাহলে এই যৌগটাই এই কার্বনিল কার্বনের সাপেক্ষে এই কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন, পাশেরটাকে বলে আলফা, এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন আছে। আমি আরেকটা অ্যালডিহাইড লিখলাম, তাহলে এরও আলফা হাইড্রোজেন আছে। এবার দেখা যাবে কি, এটাকে যদি আমরা ক্ষার মাধ্যমে বিক্রিয়া করি, সেটা NaOH হতে পারে বা BaOH হতে পারে বা Na2CO3 হতে পারে। দেখা যায় এখানে এরা পরস্পর যুক্ত হয় কিভাবে, এই হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হয়ে যায় অক্সিজেনের সঙ্গে, আর এই কার্বনটা এসে যুক্ত হয় এই কার্বনের সঙ্গে। তাহলে দেখো কি তৈরি হবে, CH3COH CH2CHO। তাহলে এইটার সাপেক্ষে এবার এই কার্বনটাকে কি বলবো, বিটা কার্বন, কারণ এটা তো আলফা। তার জন্য আমরা বলছি কি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড হচ্ছে। আবার তুমি কিটোন নাও, কিটোন হিসাবে তুমি যদি অ্যাসিটোন নাও, তাহলে এরও আলফা হাইড্রোজেন আছে। আমি এখানে আলফা হাইড্রোজেনটা দেখাচ্ছি, এখানে আমি এটা আলফা হাইড্রোজেন দেখাচ্ছি, এটার সাপেক্ষে এটা আলফা কার্বন, তাহলে তার সাপেক্ষে আলফা হাইড্রোজেন এখানেও আছে। তাহলে এখানেও দেখবো কি একই রকম, এই হাইড্রোজেনটাকে যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে, এই কার্বনটা যুক্ত হবে কার্বনের সঙ্গে। তাহলে আমরা যখন NaOH সলিউশন নিচ্ছি, তাহলে তৈরি হচ্ছে CH3COH CH3 CH2 C ডবল বন্ড ও CH3। তাহলে এটাকে বলবো আমরা আলফা বিটা হাইড্রক্সি কিটোন। তার জন্য বলছি কি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন এর বিক্রিয়া ঘটালে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা বিটা হাইড্রক্সি কিটোন যৌগ তৈরি হবে। তখন সেরকম বিক্রিয়াকে আমরা বলছি অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। তাহলে এর যদি সংজ্ঞা বলি, তাহলে বলবো কি আলফা
হাইড্রোজেন যুক্ত আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড ও কিটোনের সঙ্গে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়ায় যদি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন গঠিত হয়, তবে সেই বিক্রিয়াকে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া বলা হবে। তখন সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। তা দেখো, আমরা এই বিক্রিয়ার কৌশল আলোচনা করব। খুব অল্প সংখ্যক বিক্রিয়াতেই তো ওদের মেকানিজম আছে, তার মধ্যে এটা একটা অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। মেকানিজম: তুমি আলফা হাইড্রোজেন যুক্ত একটা অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড নিলে, এবার এটাকে যদি ক্ষার মাধ্যম দাও OH মাইনাস আয়ন, সে কি করবে, হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে নেবে আর ইলেকট্রন জোড়া কার্বনে চলে আসবে। তাহলে তৈরি হবে কি, CH2 মাইনাস C ডবল বন্ড H প্লাস H2O। তাহলে এটা প্রথম ধাপে ঘটলো। এবং এই যৌগটা দেখো একটা রেজোনেন্স স্টেবিলাইজড, এটা যদি এখানে দাও, এটা এখানে খুলে যাবে, তাহলে একটা স্থায়ী যৌগ গঠন হলো, ইন্টারমিডিয়েট। পরবর্তী ধাপে কার্বনের সঙ্গে এর একটা বিক্রিয়া ঘটবে। এই তাহলে তৈরি হবে কি, CH3O মাইনাস H CH2 C ডবল বন্ড H। পরবর্তীতে দেখা যায় জলীয় মাধ্যম থেকে এই O মাইনাস একখানা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে। তাহলে আমাদের তৈরি হবে কি, CH3CH OH CH2 C ডবল বন্ড H। তাহলে দেখো আমাদের তৈরি হয়ে গেছে একটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ। তাহলে এই তিনটে ধাপের মাধ্যমে আমাদের অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া সংঘটিত হয়। এবার দেখো, এই অ্যালডল বিক্রিয়াকে আমরা আবার ক্রস অ্যালডলও করতে পারি, মিশ্র অ্যালডল। মিশ্র অ্যালডল, ধরো তুমি অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছ, NaOH দিয়ে দিলে, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, NaOH দিতে পারো, N2CO দিতে পারো, BOH দিতে পারো। তাহলে প্রোডাক্ট কি হবে, এখানে একাধিক যৌগ গঠনের সম্ভাবনা আছে, কারণ দুই জায়গাতেই আলফা হাইড্রোজেন আছে। তাহলে এরা যখন নিজেদের মধ্যে যুক্ত হয়, সেটা তোমরা দেখেছো, তার প্রোডাক্ট তোমরা পড়েছো, CH3COH H CH2C ডবল বন্ড H।
আবার এরা যখন নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে তখন তার প্রোডাক্ট দেখেছো CH3 CH3 CH2 C ডাবল বন্ড O CH3, এটা OH। তাহলে একখানা দুখানা যৌগ অলরেডি তোমরা শিখে নিয়েছো, মানে এরা নিজেদের মধ্যে যখন যুক্ত হচ্ছে আবার এরা নিজেদের মধ্যে যখন যুক্ত হচ্ছে। এছাড়াও দেখো আর কি সম্ভাবনা আছে, যদি এর সঙ্গে এ বিক্রিয়া করে এইভাবে, এই আলফা হাইড্রোজেন গিয়ে এর সঙ্গে যুক্ত হলো, এই কার্বন এর সঙ্গে যুক্ত হলো, তাহলে 3 নম্বর যৌগ এরকম চলে আসবে CH3 COH CH2 C ডাবল বন্ড O CH3। আবার দেখো তাহলে এর আলফা হাইড্রোজেন একে অ্যাটাক করলো, উল্টোটাও হতে পারে, এর আলফা হাইড্রোজেন একে অ্যাটাক করলো। দেখো এরকম এই হাইড্রোজেন গিয়ে অক্সিজেনের সঙ্গে, এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে দেখো চতুর্থ যৌগ তৈরি হচ্ছে CH3 COH CH3 CH2 CHO। বোঝা গেল? তাহলে যদি দুখানা ভিন্ন আমি আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ নিয়ে নিই তাহলে এরকম 4 ধরনের যৌগ উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য মাথায় রাখবে সাধারণত আমরা এটাকে কী করি, এক ধরনের যৌগ নিয়েই বিক্রিয়া করি। এক ধরনের যৌগ নিয়ে যদি বিক্রিয়া করা হয় তাহলে তোমার একটাই মাত্র প্রোডাক্ট গঠন হবে। কিন্তু যদি 2 ধরনের আলফা হাইড্রোজেন আছে এরকম যৌগ নাও তাহলে একাধিক যৌগ গঠন হবে, অর্থাৎ 4টে যৌগ গঠন হবে। আবার দেখো যদি আমরা এরকম যৌগ নিই, এই যৌগটা নিলাম, এরকম দুটো ভিন্ন যৌগ, কিন্তু দেখো এর আলফা হাইড্রোজেন নাই। তাহলে এর আলফা হাইড্রোজেন না থাকলে এ কখনোই এই কার্বনিল কার্বনকে বিক্রিয়া করতে কার্বনের সঙ্গে যুক্ত হতে পারবে না। তাহলে যার আলফা হাইড্রোজেন আছে সে গিয়ে যুক্ত হতে পারে। তাহলে এখানে দেখবো কি এই হাইড্রোজেন এসে অক্সিজেনের সঙ্গে আর এই কার্বন এসে কার্বনের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এখানে যে যৌগটা তৈরি হবে Na2CO3 দিয়ে দিলাম, তাহলে তৈরি হবে HCOHH CH2 C ডাবল বন্ড H। তাহলে এখানে কিন্তু আবার মিশ্র যৌগ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তাহলে মাথায় রাখবে যদি দুখানা যৌগতেই আলফা হাইড্রোজেন থাকে তাহলে এখানে একাধিক যৌগ গঠনের সম্ভাবনা আছে, কিন্তু যদি একটা যৌগতে আলফা হাইড্রোজেন না থাকে বা একটা যৌগতে একটা যৌগতে যদি আলফা হাইড্রোজেন না থাকে কিন্তু একটা যৌগতে যদি আলফা হাইড্রোজেন থাকে তখন কিন্তু একটাই যৌগ গঠন হবে, এখানে একাধিক যৌগ সম্ভাবনা থাকছে না। এবার দেখো আমরা আসছি এই অ্যালডল যৌগগুলোর যদি নিরুদন করি তাহলে আমরা আলোচনা করব অ্যালডলের নিরুদন, মানে জল বের করে দেবো। তো দেখো আমরা এরকম যৌগ লিখেছি CH3 COH CH2 C ডাবল বন্ড H। তা নিরুদন করার জন্য আমরা কি করব, এগুলোকে কেবলমাত্র উত্তপ্ত করব, তাহলেই জল বেরিয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা হিট করি তাহলে জল কিভাবে বেরোবে মাথায় রাখবে, এইখান থেকে অক্সিজেনের এই OH মূলক আর এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু
জল এসে বেরিয়ে যায়। তুমি এধারেও দেখাতে পারতে, কিন্তু এই ধারে যদি ডবল বন্ড ফর্মেশন হয় তাহলে সেটা কিন্তু এই ডবল বন্ডের সঙ্গে কনজুগেটেড অবস্থায় থাকছে না, রেজোনেন্স স্টেবিলাইজড নয়। কিন্তু এখানে যদি আমাদের জল বেরিয়ে যায় তাহলে তৈরি হবে কি CH3 CH ডবল বন্ড CH C ডবল বন্ড ও H। এবং দেখো এই যৌগটা এই পাইবন্ডটা এই পাইবন্ডের সঙ্গে কনজুগেটেড অবস্থায় থাকায় রেজোনেন্স দেখাতে পারে, তার জন্য যৌগটা স্থায়ী হয়, তার জন্য ওই ধারেই জল বেরিয়ে যায়। আর এইখানে যে যৌগটা উৎপন্ন হলো এটাকে আমরা বলবো 2-বিউটেনাল। আর এর প্রচলিত নাম হচ্ছে ক্রোটোনালডিহাইড। ক্রোটোনালডিহাইড বা 2-বিউটেনাল। একই রকমভাবে তুমি যদি এই যৌগটা নাও, তাহলে এখানে যদি হিট করা হয় তাহলে দেখবো কি এখান থেকে জলের অণু বেরিয়ে গেল। তাহলে এখান থেকে যদি জলের অণু বেরিয়ে যায় তাহলে হবে কি CH3 ডবল বন্ড CH C ডবল বন্ড ও CH3। এই যৌগটার নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। তাহলে এরকমভাবে তোমাদের যৌগগুলো সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে যে কোন যৌগটা গঠন হওয়া সম্ভব। আর মাথায় রাখবে যে হিট যেমন দেওয়া হচ্ছে এর সঙ্গে সঙ্গে তোমার যদি এরকম রিয়েজেন্ট থাকে I2 কমা দিয়ে হিট, তাহলেও কিন্তু একই কাজ জল বেরিয়ে যাওয়া অর্থাৎ নিরুদন ঘটা। তাহলে একই রকম, তাহলে শুধু হিট দিলেও হতে পারে বা I2 প্লাস হিট এটা দিলেও একই রকম বিক্রিয়া ঘটবে। তাহলে আমরা এতক্ষণ যে বিক্রিয়াটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার অ্যালডল কনডেনসেশন। আবার আরও রিয়েজেন্ট আছে, I2 হিট দিতে পারো, আম্লিক মাধ্যম দিলেও হয়, ধরো H প্লাস আর হিট দিলে। আবার ধরো ক্ষারীয় মাধ্যম দিলেও হয়, OH মাইনাস আর হিট, ক্ষারীয় মাধ্যম দিলেও হয়। তাহলে নিরুদনের ক্ষেত্রে বিভিন্ন রিয়েজেন্ট আমরা ব্যবহার করতে পারি, শুধু হিট, আয়োডিন হিট, H প্লাস তার সঙ্গে হিট, আবার ক্ষারীয় মাধ্যম তার সঙ্গেও হিট। তাহলে এই বিভিন্ন প্রক্রিয়ায় আমরা নিরুদন বিক্রিয়াগুলো ঘটাতে পারব। নেক্সট দেখো, এই অ্যালডল কনডেনসেশনেরই অনুরূপ একটা বিক্রিয়া আছে, সেটাকে বলা হয় ক্লেজেন-স্মিথ রিঅ্যাকশন। ক্লেজেন-স্মিথ বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে বেঞ্জালডিহাইডের বিক্রিয়া। বেঞ্জালডিহাইডের সঙ্গে যদি আমরা আলফা হাইড্রোজেন যুক্ত কোনো অ্যালডিহাইড বা কিটোন যৌগ নিই, যেমন ধরো অ্যাসিটালডিহাইড, আর এখানে বিকারক হিসাবে ব্যবহার করা হয় 10% KOH। বিক্রিয়াটা দেখো একই রকমভাবে হবে। বেঞ্জালডিহাইড দেখো এর কিন্তু আলফা হাইড্রোজেন নাই, কারণ এর পাশের কার্বনের পাশের কার্বন এটা, আর এই কার্বনে দেখো কোনো হাইড্রোজেন নাই, কারণ 1
2 3, আর এখানে রিং করেছি মানে কি একটা ডবল বন্ড আছে, তাহলে 4টে হাইড্রোজেন হয়ে যাচ্ছে। এই 4টে বন্ড হয়ে যাচ্ছে, তাহলে আলফা হাইড্রোজেন থাকছে না। তাহলে এর সঙ্গে যদি আমরা বেঞ্জালডেহাইডের বিক্রিয়া, বেঞ্জালডেহাইডের সঙ্গে অ্যাসিটালডেহাইডের রিঅ্যাকশন করি, অনুরূপ বিক্রিয়া ঘটবে। এই হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হবে অক্সিজেনের সঙ্গে, কার্বনটা যুক্ত হবে কার্বনের সঙ্গে। তাহলে আমাদের উৎপন্ন যৌগটা কি হবে? COH CH2CHO। তাহলে বেঞ্জিন বলয়, তার সঙ্গে CH OH CH2C ডবল বন্ড OH, এরকম আমাদের একটা যৌগ গঠন হচ্ছে। আর এই যৌগটাকে যদি আমরা নিরুদন করি, নিরুদন তো তোমরা দেখলে, ধরো I2 আর হিট দিয়ে দিলাম, তাহলে এখান থেকে OH আর এই পাশের কার্বন থেকে H বেরিয়ে যাবে। এরকম একটা যৌগ গঠন হচ্ছে। এই যৌগটাকে আমরা বলবো সিনামালডিহাইড। মাথায় রাখবে, এটার নাম হচ্ছে সিনামালডিহাইড। সিনামালডিহাইড। তাহলে এখানে যেরকম অ্যাসিটালডেহাইড নিয়েছি, এখানে তুমি অ্যাসিটোন নিতে পারো। ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাসিটোন, তাহলে কি হবে? সেম রিঅ্যাকশন, এখানে CH3 থাকবে, তাহলে এই হাইড্রোজেনের পরিবর্তে কি হবে? CH3 থাকবে, এই হাইড্রোজেনের পরিবর্তে CH3 চলে আসবে। বুঝতে পারলাম? তখন এই যৌগটাকে বলা হয় বেঞ্জিলিডিন অ্যাসিটোন। বেঞ্জিলিডিন অ্যাসিটোন, মাথায় রাখবে। তখন এই যৌগটার নাম হয়ে যাবে বেঞ্জিলিডিন অ্যাসিটোন। তাহলে ক্লেজেন-স্মিথ বিক্রিয়া বলতে বুঝবো বেঞ্জালডিহাইডের সঙ্গে আলফা হাইড্রোজেন যুক্ত কোনো অ্যালডিহাইড বা কিটোনকে যদি 10% KOH সহযোগে বিক্রিয়া করানো হয়, তাহলে তোমার একটা কি বলবো, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন গঠন হচ্ছে। তখন সেই বিক্রিয়াগুলোকে আমরা বলছি ক্লেজেন-স্মিথ বিক্রিয়া। আবার দেখো, এই ক্লেজেন-স্মিথ বিক্রিয়া অন্ত আণবিকও হতে পারে। অন্ত আণবিক ক্লেজেন-স্মিথ বিক্রিয়া বা অন্ত আণবিক অ্যালডল বিক্রিয়া বলতে পারো। অন্ত আণবিক কীরকম দেখো, অন্ত আণবিক বিক্রিয়া, অন্ত আণবিক বিক্রিয়া, ধরো তুমি নিলে CH3 C ডবল বন্ড ও CH2 CH2 C ডবল বন্ড ও H, এরকম একটা যৌগ নিয়ে এলে। লক্ষ্য করো, এই যৌগটা যখন আমরা লিখব, যত লম্বা চেন থাকে যৌগগুলো কিন্তু আস্তে আস্তে সার্কুলেট হয়ে যায়, গোল হয়ে যায়, ঘুরে যায়। বুঝতে পারলে? তাহলে দেখো, এইটার সাপেক্ষে এটা আলফা কার্বন, তাহলে এর সঙ্গে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এই আলফা হাইড্রোজেনটা এই কার্বনিল কার্বনকে সহজেই কার্বন কার্বন অক্সিজেনের সঙ্গে গিয়ে যুক্ত হবে, আর এই কার্বনটা গিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে কি গঠিত হলো? 1 2 3 4 5। তাহলে 5 কার্বনের একটা সাইক্লিক রিং ফরমেশন হয়ে গেল। তার মধ্যে এইখানটায় আমার একটা ডাবল বন্ডও থাকলো, আর 1 2 3 নম্বর কার্বনে এখানে একটা OH গ্রুপ উপস্থিত থাকবে। এবার এখানে তো হাইড্রোজেন আছে দুখানা, তাহলে তুমি যদি এটাকে হিট দাও,
তাহলে কি হবে, এখান থেকে OH আর এখান থেকে H বেরিয়ে গেল, তাহলে উৎপন্ন যৌগটা এরকম পেয়ে গেলাম। তাহলে এই জাতীয় বিক্রিয়াগুলোকে বলবো অন্ত আণবিক বিক্রিয়া। তাহলে এখানে যদি মাঝখানে আর একটা CH2 ভরে দাও, তাহলে কি হবে, আবার মাঝখানে একটা কার্বন চলে আসবে, দিয়ে 5 মেম্বার রিংটা 6 মেম্বার হবে। তবে মাথায় রাখবে 5 মেম্বার এবং 6 মেম্বার রিংই বেশি স্টেবল হয়। তার জন্য 7খানা কার্বন থাকলো বা 8খানা কার্বন থাকলো, তখন কিন্তু 7 কার্বনযুক্ত রিং 8 কার্বনযুক্ত রিং হয় না, তখন আবার 5 কার্বন বা 6 কার্বন যুক্ত রিং গঠন করার চেষ্টা করে। দেখো একটা উদাহরণ বলি। ধরো এরকম নিলাম CH2 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 CH, 1 2 3 4 5 6 7। তাহলে তুমি ভাবছো এটার সঙ্গে এটা ঘুরিয়ে লাগিয়ে দেবো এরকম ভাবে। এই হাইড্রোজেনকে এখানে পাঠিয়ে দেবো, এই কার্বন এখানে জুড়ে দেবো, তাহলে 7 কার্বনের রিং হয়ে যাবে। কিন্তু 7 কার্বনের রিং সবসময় মাথায় রাখবে স্থায়ী হয় না। স্থায়িত্ব সবসময় বেশি হচ্ছে 5 বা 6, 5 বা 6 হওয়ার চেষ্টা করে। তার জন্য এইটা যেমন এটার সাপেক্ষে আলফা কার্বন, এটাও তো এর সাপেক্ষে আলফা কার্বন। তখন দেখা যাবে এইখান থেকে আলফা হাইড্রোজেন এধারে দেখায় ভিতরে, এই আলফা হাইড্রোজেনটা তখন গিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, আর এই কার্বনটা গিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে কটা কার্বন রিংয়ে থাকলো, 1 2 3 4 5। 1 2 3 4 5। তাহলে এই কার্বনের সঙ্গে দেখো একটা COCH3 আছে, তাহলে এই কার্বনের সঙ্গে আমি এই ধারে COCH3 জুড়ে দিলাম। তাহলে এইটার সঙ্গে এই কার্বনটা মার্ক করো, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 1 নম্বরের সঙ্গে COCH3, আর 5-এর সঙ্গে কি আছে, OH হয়ে যাবে। তাহলে 5-এর সঙ্গে আমি দিয়ে দিলাম OH, 5-এর সঙ্গে দেওয়া হলো OH। এবার এই যে কার্বনটা দেখছো 1 নম্বর কার্বন, এখানে তো একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এবার কি হবে, জল বেরিয়ে যাবে। তাহলে কোথার থেকে কোথায় যুক্ত হলো, 1 2 3 4 5। তাহলে 5 নম্বরে তোমার যুক্ত হয়েছে এটা। এবার যদি আমার জল বের করতে হয়, তাহলে জলটা কোথা থেকে বেরোবে, এখানে হাইড্রোজেন এখানে অক্সিজেন, তাহলে জল বেরিয়ে দাও। তাহলে জল বের করে দিলে কি আসবে, এখানে এটা একটু মুছে দিচ্ছি, লিখে নেবে তোমরা খাতায়, লিখে লিখে করবে, আর না বুঝতে পারলে আবার আমার সময় দেখে নেবে। আর এখানে একটা ডাবল বন্ড ফর্মেশন হয়ে যাবে, তখন এইগুলোকে আমরা বলছি কি অন্ত আণবিক বিক্রিয়া। তা যাই হোক, তোমাদের অ্যালডোল কনডেনসেশন, ক্লেজেন্স স্মিথ রিয়াকশন এগুলো পর্যন্ত আলোচনা হলো। পরবর্তীতে আমরা পরের রিয়াকশনগুলো আলোচনা করব।